আমার দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের উপস্থিতি কামনা করে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করব, যার নাম হচ্ছে আচরণের উপর পরিবেশের প্রভাব, এবং আমাদের বইয়ে এটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে প্রথম যে বিষয়টি না জানলেই না, সেটি হচ্ছে সামাজিকরণ। সাধারণভাবে বলতে গেলে সামাজিকরণ হচ্ছে আমরা যেই সমাজে বসবাস করি, অর্থাৎ ব্যক্তি যেই সমাজে বসবাস করে সেই সমাজের লোকাচার, আদর্শ, নিয়মকানুন, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শিক্ষা লাভ করা এবং সেই বিষয়গুলোকে আয়ত্ত করাকে বোঝায়। মর্গান এবং অন্যান্যরা আজ সমাজীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সমাজীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিশুর আচরণ ও মনোভাব সে যেই সমাজে বসবাস করে বা সে যেই পরিস্থিতিতে বসবাস করে সেই জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ বা খাপ খাওয়ানোকে বোঝায়। অর্থাৎ আমরা যেই সমাজে বসবাস করছি সেই সমাজের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সেই সমাজের বিষয়বস্তুগুলোকে শিক্ষণ লাভ করা এবং সেই বিষয়গুলো আমরা শিক্ষণ লাভ করলাম সেটার ভিত্তিতে আমাদের জীবন ধারণ করার প্রক্রিয়াই হচ্ছে সমাজীকরণ। সমাজীকরণ কিভাবে শিক্ষণ লাভ করি তার কিছু প্রক্রিয়া আছে। তার মধ্যে প্রথম যে প্রক্রিয়াটি আছে তা হচ্ছে করণ শিক্ষণ। নামটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা যখন তোমাদের কাছে প্রদান করব তখন বিষয়টা তোমাদের কাছে সহজলভ্য হয়ে যাবে। করণ শিক্ষণের মাধ্যমে শিশুর সামাজিক শিক্ষণ প্রক্রিয়াটা ঘটে থাকে। করণ শিক্ষণের মূল কথা হলো, যখন কোনো প্রতিক্রিয়ায় বলবৃদ্ধি ঘটে তখন সেই প্রতিক্রিয়া করার প্রবণতাটা বেড়ে যায়। বলবৃদ্ধি কি? খুব সহজভাবে বলতে গেলে বলবৃদ্ধি হচ্ছে পুরস্কৃত করা। অর্থাৎ আমি যখন কোনো একটা ভালো কাজ করব এবং সেই কাজের জন্য যদি কেউ আমাকে কোনো পুরস্কার প্রদান করে তখন আমাদের মধ্যে সেই কাজটা করার প্রবণতা বেড়ে যাবে। যেমন শিক্ষার্থী যখন ক্লাসে পড়া পারে তখন শিক্ষক যদি তাকে অ্যাপ্রিসিয়েট করে, তার যদি প্রশংসা করে, তখন স্বাভাবিকভাবেই ওই শিক্ষার্থীর মনে হবে যে আমি যদি কালকের ক্লাসেও পড়া পারি তাহলে শিক্ষক নিশ্চয়ই আমার সাথে একই আচরণ করবে, এবং এই চিন্তা ভাবনা থেকে সে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতেও রেগুলার পড়াশোনা করার চেষ্টা করবে। এখানে শিক্ষকের প্রশংসা ছিল ওই শিক্ষার্থীর জন্য বলবৃদ্ধি। তো এই বলবৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীর পড়াশোনা করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখন আমরা পুরস্কৃত হই তখন একটি নির্দিষ্ট আচরণ করার ইচ্ছা আমাদের মধ্যে বেড়ে যায়। কিন্তু এই বলবর্ধক দুই ধরনের হতে পারে, একটি হতে পারে ইতিবাচক এবং আরেকটি হতে পারে নেতিবাচক। ইতিবাচক মানে আমরা পজিটিভ বিষয়কে বুঝছি, অর্থাৎ আমি পড়া পারলাম এবং শিক্ষক প্রশংসা করলো, এটা হচ্ছে ইতিবাচক বলবর্ধক। কিন্তু আমি যদি পড়া না পারি সেক্ষেত্রে কি হবে? শিক্ষক আমাকে তিরস্কার করবে বা কোনো পানিশমেন্ট প্রদান করবে, এবং তার ফলে আমরা কি করব? ওই পানিশমেন্টের ভয়ে কাঙ্ক্ষিত আচরণটি করার চেষ্টা করব। এবং এর মাধ্যমেও কিন্তু আমরা কি শিক্ষণ করছি? যে তিরস্কার বা পানিশমেন্ট আমাদের নির্দিষ্ট আচরণ করার প্রবণতাটা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ ইতিবাচক বা নেতিবাচক দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বলবর্ধকের মাধ্যমে সাধারণত কাঙ্ক্ষিত আচরণ করার প্রবণতাটা বেড়ে যায়। দ্বিতীয় যে সামাজিকরণ প্রক্রিয়াটি আছে তা হচ্ছে সরাসরি শিক্ষাদান। সরাসরি শিক্ষাদান বলতে আমরা বুঝি কাউকে কিছু করার জন্য সরাসরি বলা, অর্থাৎ তুমি এটি করো বা ওটি করো, এভাবে তাদেরকে নির্দেশনা প্রদান করে কোনো কিছু শিক্ষণ করতে সাহায্য করা। বলা হয়ে থাকে সামাজিকরণ প্রক্রিয়ায় সরাসরি শিক্ষাদান খুবই গুরুত্বপূর্ণ। আর সরাসরি শিক্ষাদান ও করণ শিক্ষণের মধ্যে পার্থক্য হলো, সরাসরি শিক্ষণে ব্যক্তি কি করবে তা সম্পর্কে সুনির্দিষ্টভাবে মৌখিক একটি নির্দেশনা প্রদান করা হয়ে থাকে, যেটি কিনা করণ শিক্ষণে করা হয় না। সরাসরি শিক্ষাদানের ক্ষেত্রে ব্যক্তিকে যে নির্দেশনাটি দেওয়া হয়ে থাকে, শিশু বা শিক্ষার্থী যদি সেই নির্দেশনাটা ফলো করে তখন তাকে পুরস্কৃত করা হয়, আর সে যদি সেই নির্দেশনা ফলো না করে তখন তাকে তিরস্কার বা অপুরস্কৃত করা হয়ে থাকে। ভাষা শিক্ষার ক্ষেত্রে এই সরাসরি শিক্ষাদানটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা চলে আসি তৃতীয় যে সামাজিকরণ প্রক্রিয়া, যার নাম হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ। প্রাসঙ্গিক শিক্ষণ বলতে আমরা বুঝাই প্রসঙ্গক্রমে কোনো কিছু শিখে যাওয়া। অর্থাৎ আমি অন্য কোনো কিছু করছি, সেটি করতে গিয়ে আমি পাশাপাশি নতুন কোনো কিছু শিখে যাচ্ছি, তাকে বলছে সরাসরি শিক্ষাদান।
যেমন দুইজন বন্ধু একসাথে পড়তে বসলো, একজন ইংরেজি পড়ছে আর একজন বসে বসে অঙ্ক করছে। এখন যে বন্ধুটি ইংরেজি পড়ছিল সে জোরে জোরে পড়ছে এবং অপর বন্ধুটি অঙ্ক করার সময় বন্ধুটির জোরে জোরে পড়ার শব্দগুলো শুনতে পাচ্ছিল। এবং পরবর্তীতে দেখা যাবে কি যে বন্ধুটি অঙ্ক করছিল সেও কিন্তু ইংরেজি বিষয়ে কিছু কিছু জিনিস শিখে যাবে শোনার মাধ্যমে। এখানে প্রসঙ্গক্রমে সে অপর বন্ধুর কাছ থেকে কিছু কিছু বিষয়ে শিক্ষা লাভ করলো। আর উদ্দেশ্যবিহীন ভাবে বা প্রেরণা ছাড়াই প্রসঙ্গক্রমে আমরা যখন কোনো বিষয় শিক্ষা লাভ করি তাকে বলা হয়ে থাকে প্রাসঙ্গিক শিক্ষণ। আরো একটি উদাহরণ দেওয়া যায়, কোনো শিক্ষার্থীকে ক্লাসে বলা হলো রিডিং পড়ার জন্য। এখন তার উদ্দেশ্য কিন্তু রিডিং পড়া, বিষয়টি শিক্ষণ করা না, কিন্তু রিডিং পড়তে গিয়ে সে কিন্তু ওই বিষয়বস্তু সম্পর্কে শিক্ষা অর্জন করছে। তাহলে কি হলো, রিডিং পড়তে পড়তেই সে প্রসঙ্গক্রমে কিছু কিছু বিষয় শিক্ষা লাভ করলো। আর এই অনাকাঙ্ক্ষিত বা উদ্দেশ্যবিহীনভাবে শিক্ষা লাভ করাটাই হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ। এরপরে আসি আমরা চতুর্থ সমাজীকরণ প্রক্রিয়া, যার নাম হচ্ছে ভূমিকা শিক্ষণ। ভূমিকা বলতে আমরা বুঝি যে কোনো একটি দায়িত্ব পালন করা। আর আমরা যেহেতু সামাজিক জীব, সমাজে বসবাস করি, সমাজে বসবাস করা অবস্থায় আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। যেমন কেউ যখন পরিবারে থাকে তখন সে ছোটদেরকে আদর করে, বড়দেরকে মান্য করে, আত্মীয় স্বজনদেরকে সম্মান করে। আবার সেই ব্যক্তি যখন অফিসে যায় তখন সে ওখানকার হয়ে যায় কর্মকর্তা এবং সেখানে সে বসের নির্দেশনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে। আবার সে যখন সমবয়সীদের কাছে যায় তখন সে হয়ে যায় তাদের বন্ধু এবং তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। অর্থাৎ ব্যক্তি একজন, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে সে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করছে। আর বিভিন্ন পরিস্থিতিতে এই বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতে গিয়ে সে কিন্তু নতুন অনেক কিছু শিখছে, প্লাস অন্যদেরকেও অনেক কিছু শেখাতে সাহায্য করছে। এমনি করে একজন ব্যক্তি যে অবস্থায় থাকে না কেন সেই অবস্থায় তাকে কিছু উপযুক্ত পরিবেশের উপযুক্ত কিছু আচরণ করতে হয়। আর এই আচরণ করতে গিয়ে যে শিক্ষণটা সে লাভ করে তাকেই বলা হয়ে থাকে ভূমিকা শিক্ষণ। সামাজিকরণ প্রক্রিয়ার আরো একটি প্রক্রিয়া হচ্ছে একাত্মীভবন। একাত্মীভবন মানে হচ্ছে অন্যের সাথে একাত্মতা প্রকাশ করা। অর্থাৎ অন্যের যে চিন্তা ভাবনাটা ধারণ করছে নিজের মধ্যেও ঠিক একই রকম চিন্তা ভাবনা ধারণ করাটাই হচ্ছে একাত্মীভবন। এখন অনেকের কাছে মনে হতে পারে একাত্মীভবন ও অনুকরণ মনে হয় একই জিনিস, কারণ অনুকরণের ক্ষেত্রে আমরা অন্যের বিষয়টাকেই নিজের মধ্যে ধারণ করি, কিন্তু এখানে একটু সামান্য পার্থক্য আছে। আর সেটি হচ্ছে অনুকরণ বলতে আমরা বুঝি অন্যের আচরণকে হুবহুভাবে করার চেষ্টা করা। যেমন কারো একজনের চুলের ছাট আমার খুব পছন্দ হলো, আমিও ঠিক একই রকম ভাবে চুল ছাটলাম। এখন এখানে আমি কি করলাম, ওই একই আচরণটাকে রিপিট করলাম, এটাকে বলা হয় অনুকরণ। কিন্তু একাত্মীভবন হচ্ছে অন্যের আচরণকে নিজের বলে ধারণ করা এবং নিজের বলে ধারণ করে সেই অনুযায়ী আচরণ করা। যেমন যে বাবা মা তাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, ওই সন্তানরা বড় হয়ে কিন্তু তাদের সন্তানদের সাথেও ঠিক একই রকম আচরণ করার চেষ্টা করবে। অর্থাৎ তারা বাবা মায়ের আচরণের সাথে একাত্মতা প্রকাশ করছে। আর এই চিন্তা ভাবনা থেকেই অনেকে মুজিব কোট বা গান্ধী টুপি পরিধান করতে পছন্দ করে। অর্থাৎ তারা গান্ধী অথবা বঙ্গবন্ধুর সাথে একাত্মতা প্রকাশ করে তারা যে স্টাইলগুলো ফলো করতো সেগুলো ফলো করার চেষ্টা করে। এজন্য বলা যায় একাত্মীভবনের মাধ্যমে আমরা অন্যের আচরণকে গভীর ও স্থায়ীভাবে নিজেদের মধ্যে ধারণ বা গ্রহণ করে থাকি। সামাজিকরণের আরও একটি প্রক্রিয়া হলো পর্যবেক্ষণগত শিক্ষণ। খুব সহজভাবে বলতে গেলে পর্যবেক্ষণগত শিক্ষণ হলো অন্যের আচরণ দেখে দেখে শিক্ষা লাভ করা। এবং শিশুদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা লাভ করে। তারা যখন দেখে যে বড়রা যে আচরণটি করার মাধ্যমে পুরস্কৃত হচ্ছে, তারা সেই আচরণটি করার জন্য আগ্রহ পায় এবং বড়রা যে আচরণ করার মাধ্যমে তিরস্কার পেয়ে থাকে তারা কিন্তু সেই আচরণটি করা থেকে বিরত থাকতে চেষ্টা করে। যেমন পরিবারে দুটি সন্তান আছে, বড় সন্তান যদি ঘরে কোনো মেহমান আসে তাদেরকে সালাম দেয় এবং এই আচরণের জন্য প্রশংসা পায়, তখন দেখা যাবে ছোট সন্তানটিও ঠিক একই আচরণ করতে চেষ্টা করবে। অর্থাৎ বাসায় কোনো মেহমান আসলে সেও চেষ্টা করবে তাদেরকে সালাম জানানো, কারণ সে দেখেছে যে অন্যদেরকে সালাম দিলে বা বড়দেরকে সালাম দিলে সবসময়
পুরস্কার পাওয়া যায় বা বড়রা এটি পছন্দ করে, সেজন্য সে এই আচরণটি করবে এবং সে বড়কে পর্যবেক্ষণ করার মাধ্যমেই মূলত এই বিষয়টি শিক্ষণ লাভ করলো। এবার চলে আসি সামাজিকরণের মাধ্যম, অর্থাৎ সামাজিকরণটা কিভাবে ঘটে থাকে, কিসের মাধ্যমে ঘটে থাকে। এতক্ষণ আমরা জানলাম কি কি প্রক্রিয়া ঘটে, এখন আমরা জানবো কি কি মাধ্যমে ঘটে থাকতে পারে। সবার প্রথমে যে মাধ্যমটির কথা না বললেই না, তা হচ্ছে পরিবার। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার প্রথম যে সমাজটা থাকে সেটি হচ্ছে তার পরিবার। এজন্য বলা হয়ে থাকে সমাজীকরণের প্রথম ধাপই হচ্ছে পরিবার। জন্মগ্রহণের পরে শিশু তার বাবা মা, ভাই বোন, স্নেহ ভালোবাসা প্রভৃতির মাধ্যমে নিজেকে জড়িয়ে ফেলে এবং বাবা মা ভাই বোনের সাথে নিজেকে জড়িয়ে ফেলার মাধ্যমে বাবা মা ভাই বোন যে কার্যাবলীগুলো করে থাকে সেও কিন্তু সেই একই আচরণগুলো নিজের মধ্যে ধারণ করতে চেষ্টা করে, অথবা সহজভাবে বলতে পারি বাবা মা বা ভাই বোনের আচরণগুলো তারা শিক্ষণ করে। আর এমনি একটি পরিবেশের মধ্য দিয়েই শিশুর সামাজিকরণ প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। পরিবারের মাধ্যমে শিশুর সামাজিকরণটা তিনটি সম্পর্কের ভিত্তিতে হতে পারে। প্রথমত পিতামাতার সম্পর্ক, দ্বিতীয়ত পিতামাতার সাথে শিশুর সম্পর্ক এবং তৃতীয়ত ভাই বোনের সম্পর্ক। প্রথমে আসি আমরা পিতামাতার সম্পর্ক। যে পরিবারে পিতা এবং মাতার মধ্যে একটি ভালো সম্পর্ক বজায় থাকে সেই পরিবারে কিন্তু শিশুর বিকাশটা খুব সুন্দর হয়। সে যেহেতু সবসময় একটি ভালো পরিবেশ পাচ্ছে, সে দেখছে যে বাবা মায়ের মধ্যে ভালোবাসা আছে, সহমর্মিতা আছে, সে কিন্তু এই বিষয়গুলোই শিক্ষণ করবে। আর সে যদি দেখে যে বাবা মা সবসময় কলহের মধ্যে লিপ্ত আছে, সে কিন্তু কলহটাই শিখবে। সে কিন্তু সম্মান করা বা অন্যদেরকে ভালোবাসা এই বিষয়গুলো শিক্ষণ করবে না। এজন্য বলা হয়ে থাকে শিশুর সামাজিকরণে পিতামাতার সম্পর্কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পিতা এবং মাতার মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে সেক্ষেত্রে শিশুর বিকাশটাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার সাথে শিশুর সম্পর্ক। পিতামাতা ও শিশুদের মধ্যে সম্পর্ক অবশ্যই খুব মধুর হতে হবে। যদি পিতামাতা এবং সন্তানদের মধ্যে সম্পর্ক মধুর না হয় তখন কিন্তু সামাজিকরণটা ঠিকমতো হবে না। যেমন পিতামাতা যদি সন্তানদেরকে সব কাজেই বাধা দেয়, সব কাজের ক্ষেত্রে হচ্ছে বকাঝকা করে, তখন কিন্তু তারা আত্মনির্ভরশীলভাবে বেড়ে উঠতে পারবে না। তারা হীনমন্যতায় ভুগবে এবং কোনো কাজ করার ক্ষেত্রেই তারা কিন্তু কোনো উৎসাহ বা উদ্দীপনা পাবে না। তো বাবা মায়ের সম্পর্কের পাশাপাশি যদি সন্তানদের সাথে বাবা মার সম্পর্কটাও ভালো থাকে সেক্ষেত্রে শিশুদের জন্য সামাজিকরণটা সহজ হয়ে ওঠে। এরপর আসে ভাই বোনের সম্পর্ক। খুব স্বাভাবিকভাবেই পরিবারে যারা ছোট তারা একটু হীনমন্যতায় ভোগে। তারা ভাবতে থাকে যে বাবা মা হয়তো বা বড় ভাই বোন যারা আছে তাদেরকেই বেশি পছন্দ করে, কারণ বড় ভাই বোনরা যেটাই বলে সেটাতেই তারা এগ্রি করে আর ছোটদেরকে সবকিছুতেই না করছে। এখন বাবা মার চিন্তা থাকে যে ছোটরা যেহেতু একটু কম বোঝে, পৃথিবীর সম্পর্কে তাদের ধারণা যেহেতু একটু কম, সেই জন্য তাদেরকে না করার প্রবণতাটা বাবা মায়ের বেশি থাকে এবং তারা সবসময় তাদেরকে গাইডলাইন দিতে চেষ্টা করে। শিশু যাতে এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে পারে সেজন্য ভাই বোনের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। বড় ভাই বোনরা যারা আছে তারা যদি ছোট ভাই বোনদের সাথে একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারে তখন কিন্তু শিশুদের জন্য সামাজিকরণ প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমরা বলতে পারি পরিবারে পিতামাতার সম্পর্ক, পিতামাতার সাথে শিশুর সম্পর্ক এবং ভাই বোনের সম্পর্ক খুবই জরুরি শিশুর সামাজিকরণ প্রক্রিয়াটা সঠিকভাবে সুসম্পন্ন হওয়ার জন্য। এবার চলে আসি সামাজিকরণের আরো একটি মাধ্যম যার নাম হচ্ছে বিদ্যালয়। জন্মের পরে শিশু যেমন পরিবারকে পায়, কিছুটা বড় হওয়ার পরে কিন্তু তারা পরিবারের গণ্ডি থেকে বের হয়ে আসে এবং বের হয়ে তারা সবার প্রথমে কোথায় যায়? বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ের নতুন পরিবেশে তারা নতুন করে খাপ খাওয়াতে শিখে। বিদ্যালয়ে যাওয়ার পরে পরিবারের স্নেহ ভালোবাসা থেকে কিছু সময়ের জন্য বঞ্চিত হলেও বিদ্যালয়ের পরিবেশে তারা নতুন করে নিজেদেরকে খাপ খাওয়াতে শিখে এবং এর মাধ্যমে বিদ্যালয়ের আনন্দ অনুভূতির সাথে তারা একাত্মতা প্রকাশ করতে শিখে যায় এবং বিদ্যালয়ে যাওয়ার মাধ্যমে তারা বিদ্যালয়ের নিয়মকানুনগুলো শেখার চেষ্টা করে। বিদ্যালয়ে তারা তাদের যে সমবয়সী শিশুরা আছে তাদের সাথে মিশতে শেখে এবং বিদ্যালয়ে আমাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করে তারা হচ্ছে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা। শিক্ষক শিক্ষিকারা শিশুদের আচরণ গঠনে বা সামাজিক আচরণ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কোনটা সঠিক,
কোনটা অন্যায়, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করার মাধ্যমে আমাদের সমাজীকরণ প্রক্রিয়াটাকে সহজ করে তোলে। সমাজীকরণ প্রক্রিয়া আরো একটি মাধ্যম হচ্ছে খেলার সাথী। আমরা বিদ্যালয়ে দেখতে পেলাম যে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি শিশুরা কিন্তু সমবয়সীদের সাথে মিশছে। আর খেলার সাথে বলতে মূলত সমবয়সীদেরকেই বোঝানো হয়। শিশুদের মধ্যে সবসময় একটা প্রবণতা থাকে খেলায় মত্ত থাকা, এবং সমবয়সীদের সাথে এই খেলায় মত্ত থাকার মাধ্যমে তারা কিন্তু বেশ কিছু আচরণ শিখে যায়। যেমন তারা কিন্তু সহযোগিতা, সহমর্মিতা, নেতৃত্ব প্রদান করা, প্রতিযোগিতা, দায়িত্ববোধ ইত্যাদি বিষয়গুলো পরিবার বা শিক্ষক শিক্ষিকার বাইরে সমবয়সীদের কাছ থেকেই শিখে থাকে। এরপর সর্বশেষ সমাজীকরণের যে মাধ্যমটি সমাজীকরণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ছোট শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে তাদের সামাজিক পরিমণ্ডলটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আর এই বৃদ্ধির সাথে সাথে তাদের জীবনে আরেকটি বিশেষ বিষয় চলে আসে, তা হচ্ছে ধর্মীয় শিক্ষা, যা তাদের সমাজীকরণটাকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। যে ধর্মে বিশ্বাসী থাকে সেই ধর্মীয় অনুশাসন বা মূল্যবোধ দ্বারা তার জীবনকে সাজাতে চেষ্টা করে এবং সেই মূল্যবোধগুলাই তার জীবনকে গঠন করতে সাহায্য করে। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা সমাজীকরণ কি, সমাজীকরণ প্রক্রিয়াটা কিভাবে ত্বরান্বিত হয় এবং সমাজীকরণের ক্ষেত্রে কোন কোন মাধ্যমগুলো ভূমিকা পালন করে সেটা দেখলাম। আশা করি তোমরা এই ক্লাসটি অনলাইনে দেখবে এবং এই নির্দেশনাগুলো ফলো করে পাশাপাশি বই পড়ে সমাজীকরণ সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি করবে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাসটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।